দিচ্ছেন? I will say that later. First open the door. বললাম তো প্রয়োজন ফুরিয়ে গেছে, তাহলে কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, যেহেতু চলে যাচ্ছেন শেষবারের জন্য, আবারও কি আপনার ইচ্ছে হলো ওই? Fari! কেন, সত্যি কথাটা গায়ে লাগলো বুঝি? Girls, nonsense talk. They overthink things for no reason. What is not implied? They understand too much. That's their nature. দেখুন যেটা বুঝেছি। Will you open the door? Or should I call everyone in the house and tell them exactly what our relationship was? মানে My head is getting hot. But open the door. Otherwise, right now. ততক্ষণে ফারির রাগের বশে দরজাটা খুলে দিতেই লুসিয়ান ভেতরে আসতে না আসতেই পুনরায় ওর গালে ঠাড়িয়ে চড় লাগিয়ে বলল, লজ্জা হওয়া উচিত। আপনার মতন মানুষদের ঘৃণা করি আমি আপনাকে, ঠিক ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে একটা মানুষের মুখে থুতু ফেলতে মন চায়। বলে লুসিয়ানকে বের করে দিতে নিলে লুসিয়ান হুট করে ফারির দুবাহু চেপে দেয়ালের সাথে মিশিয়ে কণ্ঠ রেনিয়ে বলল, সুযোগ থাকলে থাপ্পড়ের প্রতিশোধ রোমান্স করে মিটিয়ে নিতাম। জাস্ট এখন সময় নেই হাতে, তাই দ্রুত চলো। বলে ওর বাহু ছেড়ে ডান হাতটা ধরে বের হতে নিলে ফারি ঠায় জায়গায় দাঁড়িয়ে বলল, মানে এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাব? শ্বশুর বাড়িতে। বেঈমান অর্ধপাগল লোক, আমার হাত ছাড়ুন। হাত একেবারে শ্বশুর বাড়িতে যাওয়ার পরই ছাড়া পাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কোনো বেঈমানের সাথে আমি দ্বিতীয়বার? ফারি আরও কিছু বলতে নেবে তার আগেই লুসিয়ান ওর হাত টেনে রুম থেকে বের করে করিডোর পেরিয়ে সিঁড়ি থেকে নেমে আসলো। বিকেল হয়ে আসার দরুন বাড়ির সব মানুষেরই বসার ঘরের সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছিলেন। আজ সাফওয়ান খান, সাইফুল খান দুজনই বাসায়। দুজনের কেউই অফিসে যাননি, যদি রাদীপ মাহমুদ খান দুজনে গিয়েছেন। দুপুরে খেতে আসায় ওনারাও আর যাননি। রাদীপ দুপুরে খেয়ে আর নিচে নামেনি, ক্লান্তিতে বিছানায় শুতেই রোদকে জড়িয়ে ঘুমিয়ে গেছে। আয়ান রাজনৈতিক কাজের জন্য পার্টি অফিসে গেছে, সকালে এখনও ফিরেনি। তাই চার ভাই কর্তিরা এক জায়গায় বসে খুশ গল্প করার মধ্যে লুসিয়ান হঠাৎ ফারির হাত ধরে এভাবে টেনে সবার সামনে থেকে নিয়ে যেতেই ফারি লুসিয়ানের ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য বলল, হাতটা ছাড়ুন বলছি। ওদের এভাবে দরজার দিকে যেতে দেখে মেহজাবিন খান উঠে তাড়াতাড়ি ওদের সামনে আসতে নিলে হঠাৎ বাগানের দিকটা থেকে ঝপঝপ আওয়াজ পেয়ে ভ্রু কুঁচকে তাকাতেই তৎক্ষণে লুসিয়ান ফারিকে নিয়ে বাগানে চলে আসে। ওনারা সবাই এমন শব্দের উৎস খুঁজতে বাগানে আসতেই ততক্ষণে তীব্র শব্দের ঝংকার তুলে মাত্র হেলিকপ্টারটা ল্যান্ড করলো আরিসদের বিশাল বাগানটায়। গাছের চিকন চিকন ডালগুলো হেলিকপ্টারের তীব্র বাতাসে ভেঙে বাতাসের ন্যায় উড়িয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তেই সবাই তাকালো গাড়ির পার্কিং এরিয়ায়। সেখান থেকে আরিশ শাহাদাত আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাগানের দিকে আসে। আরিশকে আসতে দেখে সবাই ওর দিক থেকে চোখ সরিয়ে লুসিয়ানের দিকে তাকিয়ে বলে, এসব কি হচ্ছে এখানে? সাফওয়ান খানের কথায় লুসিয়ান কোনো উত্তর করল না। মাথাটা নিচু করে ফারির হাত সেভাবেই ধরে হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়াতেই উপর থেকে ইন্ডিয়ার তাইনিন, যুধি, মণি এত তীব্র কিছুর শব্দ বাগান থেকে পেয়ে উপর থেকে ওরাও দ্রুত পায়ে নিচে এসে এসব দেখে অবাক চোখে তাকাতেই লুসিয়ান ততক্ষণে ফারিকে এক প্রকার জোর করেই হেলিকপ্টারে ওঠাতেই মেহজাবিন খান দৌড়ে সেদিকে যেতে যেতে বললেন, আরে আপনারা চেয়ে চেয়ে কি দেখছেন? আমার মেয়েটা। ততক্ষণে ইন্ডিয়ার তাইনিন ছেলের এমন কাজে ভ্রুকুচকে বললেন, Those who don't give even when asked, right? There's no point begging them. They wanted it, but they are saying they won't keep. That's why I took my would-be bride in such a way that no one could stop me. আরে এই ছেলে আমার মেয়ে। বলে উনি মাটিতে বসে পড়তেই সানজিদা খান দ্রুত পায়ে ওনার কাছে এসে দুই বাহুতে হাত রেখে বললেন, মেহজাবিন, তুমি এভাবে। বড় ভাবি, আমার মেয়েটা, ওই ছেলেটা নিয়ে গেল ভাবি। কান্নাটা আগে থামাও।
ভাবি, আমি বলেছিলাম না আমার মনটা কেমন অস্থির লাগছে। আমার মেয়ে। আগে শান্ত হও মেহেজাবিন। এতক্ষণের হুট করে হয়ে যাওয়া ঘটনাটা কারো মাথায় তেমন ঢুকলো না। কি থেকে হঠাৎ কি হয়ে গেল। সবাই যখন মেহজাবিন খানকে থামাতে ব্যস্ত, তখন আরিশ ওনাদের সবাইকে স্বাভাবিক কণ্ঠে বলল। কান্না করো না সেজমা, ফারি ভালো থাকবে। আরিশ কথাটা বলে ওনাদের কাছে গিয়ে ওনাদের দাঁড় করিয়ে কিছু বলবে, তার আগেই মেহজাবিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন। আরিশ আব্বু, আমার মেয়ে। হ্যাঁ সেজমা, ওই ছেলেটা একটা বিদেশি ছেলে। ও। তুমি চিন্তা করো না। চিন্তা করব না? আমি বলছি তো। আরিশ। আমি লুসিয়ানকে 7 বছর ধরে চিনি। ও কেমন আমি জানি। শুধু তোমাকে এতটুকু বলতে পারি, আমার উপর যতটুকু ভরসা তোমাদের, তোমরা ঠিক আমাকে যতটা ভরসা করো, ছেলে হিসেবে লুসিয়ান তার থেকে ঊর্ধ্বে। কিন্তু মেজমা, আমি তোমাকে অনেক আগেই বলতে পারতাম লুসিয়ানের সাথে ফারি, কিন্তু বলিনি। আমার জানা ছিল তো তোমার বিদেশি ফরেন টাইপের ছেলে পছন্দ না। তাই ও এখানে থাকাকালীন কথাটা বললে দেখা যেত তুমি রাজি হতে না, পরিস্থিতিটা জটিল হতো। তাই এই সিদ্ধান্তটা নেয়া। মানে? হ্যাঁ সেজমা, লুসিয়ান কাঁদছিল। তোমার মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিল। ও ভীষণ ভালোবাসে তোমার মেয়েকে। আমি ওর হয়ে এতটুকু কথা দিতে পারি, ফারি ভালো থাকবে তোমার ভাবনার থেকেও। আরিশ কথাগুলো বলতেই সবাই কেমন নিশ্চুপ হয়ে গেলেন। আরিশ ছেলেটা রাগী উন্মাদ টাইপের, কিন্তু কোনো কিছু বলা কিংবা করার আগে ভবিষ্যৎটা পরিকল্পনা করে। তাই এ নিয়ে মেহজাবিন খান আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসতেই ইন্ডিয়া তাইনিন সবার মুখোমুখি হয়ে মাথাটা নিচু করে বললেন। ইন্দ্রিয়া আপু, আপনি দয়া করে এভাবে বলবেন না। মেহেজাবিন মেয়েদের ছাড়া থাকেনি তো, তাই ও মেয়েদের প্রতি একটু বেশি মায়া। দুদিন গেলে ঠিক হয়ে যাবে। ওনাদের কথার মধ্যেও সাফন খান আরিশের দিকে তাকিয়ে বললেন। কাজটা কি ঠিক হলো বাবা? আব্বু, আমি বাবাইকে বলে দিয়েছি ওরা সুইজারল্যান্ড ল্যান্ড করার সাথে সাথে ওদের বিয়েটা আগে দেবেন। তারপর ওর কথা শেষ হওয়ার আগে সাফন খান সাইফুল খানের দিকে তাকিয়ে বলেন। ভাই তোর। না ভাই, আমার কিছু বলার নেই। আরিশ যেহেতু বলছে, তাছাড়া আরিশ ওদের 7 বছর ধরে চেনে। তাছাড়া খারাপ মনে হয়নি। ছেলেটা যথেষ্ট ভালো। তাছাড়া জ্ঞানটানারা যথেষ্ট ভদ্র মানুষ, শিক্ষিত ফ্যামিলি। তাছাড়া উনি কোথায় আর আমি, সম্বন্ধে এমনি তো আসতো না, কপালে ছিল বলে এসেছে। অতটা ভাবিনি মেহজাবিনের জন্য। ও রাজি ছিল না বিদেশি ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার। তাই বিষয়টা। ভাইয়ের পক্ষ থেকে কোনো আপত্তি না পেয়ে সন্তুষ্ট হয়ে ইন্ডিয়া তাইনিনের দিকে তাকিয়ে বলেন। আপনি কষ্ট নেবেন না, বিয়ের বিষয়টা আমরা ধুমধাম করেই করব ইনশাল্লাহ। বলে বিষয়টা স্বাভাবিক নিতে না পারলেও নিঃশ্বাস ফেলে সবাইকে ভেতরে আসতে বলে নিজেও চলে এলেন। সাফওয়ান খান চলে আসেন। আরিশ, ইন্ডিয়া, জুথি বাদে সবাই মহলের ভেতর চলে আসে। সবাই চলে যেতে ইন্ডিয়া আরিশের কাছে এসে বলেন। ক্যান্সেল করে দিয়েছি। তাকেও বলে দিয়েছি তুমি না হয় কালকের ফ্লাইটে যাবে। কিসের জন্য? ওনার কথায় আরিশ চুপ হয়ে যেতেই উনি আর কথা বাড়ালেন না, চুপচাপ বাড়ির ভেতর চলে গেলেন। উনি চলে যেতেই জুথিও ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর হাত ধরে ওর দিকে ঘুরিয়ে দাঁড় করাতেই জুথি ওর হাত দুটো নিজের হাত থেকে ছাড়িয়ে পুনরায় চলে আসতে নিলে আরিশ আবারও ওর হাত টেনে কাছে টেনে বলল। কি হয়েছে, এমন করছিস কেন? ছাড়ুন আমার হাত। মেজাজ গরম করিস না। যেই মেজাজ সব সময় আগুন হয়ে থাকে তার আবার গরম আছে নাকি? মৌ, কিসের মৌ? হ্যাঁ, কোনো মৌ নেই আপনার। বলে আবারও ওর হাত ছাড়িয়ে নিতে চাইলে আরিশ ওর বাহু চেপে একটু জোরেই বলল। মৌ, সরি বললাম তো। সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? মৌ, আমাকে যেতে দিন। দিব না। আরিশ কথাটা বলতেই জুথি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোস্টামোস্টি করতেই আরিশ আবারও বলল। আমি না ছাড়লে কোনোদিনও ছাড়া পাবি না। আর যদি এমন কিছু করার চেষ্টা করিস সেটা তোর ফাও চেষ্টা।
আরিশ এতটুকু বলে থেমে আবার বলল, যার জন্য সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারি সেখানে তাকে ছেড়ে দেয়া এটা মাথায়ও আনা বিলাসিতা। কি করতে পারেন আপনি? এভরিথিং। আচ্ছা, মরতে পারবেন আমার জন্য? মুখে যত কথা। বলে আবারও নিজেকে ছাড়াতে নিলে আরিশ ওকে ছেড়ে দিয়ে বলল, আমার মৌ আমাকে চেনেই না। বইয়ের জন্য মরা আরিশ খানের কাছে ক্ষুদ্র। তাহলে মরুন, মরে গিয়ে দেখান। বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে। বলা তো আর যায় না, এই লোক কখন আবার খেপে যায়। যুথি চলে তো গেল ঠিকই, রেখে গেল এক হিংস্র পুরুষকে। তার ধারণাই নেই এই পুরুষ তার জন্য ঠিক কতটা দূর যেতে পারে। আরিশ আর ঢুকলো না বাড়ির ভেতর, বাইক নিয়ে বেরিয়ে গেল ততক্ষণে। সন্ধ্যা শেষ হয়ে এখন প্রায় রাত। আরিশ তখন বাড়ির ভেতর আসেনি দেখে সাজিদা খান ওকে ফোন করতেই ফোন বন্ধ পেয়ে আয়ানকে ফোন দিতেই আয়ান বলল, বড়মা ভাই আমার সাথেই থাকছে। যদিও এখন অনেকটা রাত, তাই চিন্তাটা একটু না বেশি হচ্ছে। বিকেলে ওনার সেজুজা মনটা ভালো লাগছে না বলল, তারপর মুহূর্তেই এরকম একটা ঘটনা ঘটল। এখন তার মনটাও তেমন ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। তাই জায়েদের রাতের খাবার তৈরি করতে বলে রুমে চলে এলেন। আয়ান সব কাজ সেরে আরিশের বলা লোকেশন অনুযায়ী একটা লেগে যেতেই দেখে আরিশ একটা বেঞ্চের উপর পা দুলিয়ে বসে আছে। আয়ান আরিশকে পা দুলিয়ে বসে থাকতে দেখে সেখানটায় এগিয়ে আরিশের পাশে বসে বলল, ভাই। আয়ান আরিশকে কথা বলতে না দেখে ও চুপচাপ বসে থাকতেই আরিশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, একটা কথা জানিস? আরিশের কথায় আয়ান ওর দিকে তাকাতেই আরিশ বলল, ভালোবাসলে কেড়ে নিতে শেখো। রবীন্দ্রনাথের কথা মতো তাকে উঠতে দিও না। সে যদি দিন শেষে তোমার কাছে ফিরে না আসে, কারণ বিপরীত পক্ষের লোক যে ফাঁদ পেতে রাখবে না, এটা তুমি কি করে বুঝবে? তখন দেখা যাবে তুমি মানুষটার অভাবে নিঃশেষ হয়ে গেলে। মানে? ভিলেন বুঝিস? হঠাৎ এই কথা বলছো? আমার হয়ে কিছু কাজ করবি? আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো তোমার? শাস্তি পাওয়া উচিত। কি হয়েছে ভাই? কি সব বলছো? বুঝতে পেরেছি, বুনু অভিমান করে কথা বলছে না তোমার সাথে, তাই তো? তোমার হয়ে আমি সরি বলে দেব, যেন তোমার সাথে বুনু আবারও কথা বলে। আয়ান কথাগুলো বলে বোকা বনে আরিশের দিকে তাকাতেই আরিশ এবার বসা থেকে উঠে বলল, তোকে দুটো জিনিসের তফাৎ বলি, নায়ক আর ভিলেনের পার্থক্য। নায়ক তো সবসময় মহান হয়, তাই না? সবকিছুই করে, কিন্তু দেখা যায় এদের মূল উদ্যোক্তা ভিলেনই হয়। সমাজ, পরিবার, পরিজনদের ভিড়ে একদিন এরা হারিয়ে যায়। খুব প্রিয় কিছু হলেও সেটা অন্যের খুশির জন্য দিয়ে দেয়, শুধু মহান ট্যাগ উপাধিটা পাওয়ার জন্য। ভিলেন সবার কাছে সে নামেই ভিলেন। তার শুধু টার্গেট একটাই, নায়িকা কিংবা নির্দিষ্ট একটা জিনিস। জীবন দিয়ে দিবে, তবুও শেষ নিঃশ্বাস অবধি তার সেই জিনিসটা চাই। চাই মানে চাই, সে হোক বৈধ কিংবা অবৈধ। তবে ভিলেন হওয়া এতটা সহজ নয়। যেখানে মানুষ তোমাকে অনায়াসেই হারিয়ে দিতে পারে, ভিলেন হলে এমনভাবেই হও যাতে সবাইকে টক্কর দিয়ে তুমি তোমার টার্গেটকে নিজের করে নেবে। সমগ্র বিশ্বকে দেখাবে তুমি ভিলেন, আর ভিলেন শেষ অবধি কত দূর যেতে পারে ইতিহাস করে রাখবে। তাই আমার মতে নায়ক নয়, ভিলেন দরকার, তবে জীবন খুব সুন্দর। আরিশার এমন ঘুরপ্যাচের কথায় আয়ান নড়ে চড়ে বসে বলল, তোমার কথা বুঝলাম না ভাই। যাই হোক, এখন বাড়ি চলো। নায়ক উপাধিতে নিজেকে কখনো হারাতে চাইনি। শুরু থেকে বরাবর ভিলেন ছিলাম, সেটাই থাকতে চাই। এতটুকু বলে থেমে আবার বলল, হিরো ইটস ওকে, বাট ভিলেন ইজ ডিফারেন্ট। আয়ান আর বসে থাকতে পারল না, ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আরিশকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে ভাই, তোমাকে আজ এমন লাগছে কেন? আচ্ছা, আমার অনুপস্থিতিতে আমার একটা কাজ করে দিবি? আয়ান আরিশের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই আরিশ বলল, আমার মৌ বলেছে আমি কি তার জন্য মরতে পারবো? আমার বোকা মৌচাক জানে না তার জন্য এই উন্মাদ ব্যালেন্স ছাড়া মানুষটা কি করতে পারে। তুমি এখন বাড়ি চলো, তোমার মাথা ঠিক নেই, কেমন অদ্ভুত লাগছে তোমাকে। আমি গুলি খাওয়ার ঠিক পর মুহূর্তে তুই আমার মুখে কল করে ইনোসেন্ট গলায় বলবি আরিশ ভাইকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। আরিশ ভাইয়ের অবস্থা ভালো না, ব্যাস এতটুকুই। কে গুলি করবে তোমায়? কি বলছো এগুলো তুমি এখন তখন থেকে? আমি করব গুলি। হোয়াট? হুম। তোমার কি মাথা নষ্ট হয়েছে? কি সব আবল তাবল বকছো? শোন, গুলি খাওয়ার পর বাঁচি কি মরি জানি না, তবে আমি যদি মরে যাই তবে আমার মৌকে আমার কবরের
বাঁ পাশটায় কবর দিস। অবশ্যই আমি মরার মুহূর্তের মাথায় তুই আমার মৌকে গুলি করবি। আয়ান আরিশের এমন কথায় বিরক্ত হয়ে আরিশের হাত ধরে নিয়ে আসতে নিলে আরিশ ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, মনে রাখিস, আমার মৌ যেন বুঝতে না পারে গুলিটা আমি নিজেই নিজেকে করেছি। বলে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বের করে আয়ানের হাতে দিয়ে বলল, মৌকে দিবি। বলে পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে মুখের সামনে এনে ফু দিয়ে ট্রিগার অন করে বাঁকা হেসে বলল, ব্যাস এতটুকু কথা। ততক্ষণে আয়ান বলতে চাইল, ভাই আমার কথাটা কিন্তু তারপর মুহূর্তেই শোনা গেল পিস্তলের চাপ দেওয়া ট্রিগারের শব্দ। ঠুস শব্দটা হওয়ার সাথে সাথে আরিশ ওহ শব্দ করে পিছিয়ে যেতে যেতে তখনও মুখে বাঁকা হাসি ফুটিয়ে গিয়ে উঠল। আরিশ গানটা গাইতে গাইতে মাটিতে পড়ে যেতেই আয়ান বাকরুদ্ধ হয়ে সেটা দেখে চোখ বড় বড় করে চিৎকার করে বলল, কি করলে এটা তুমি আরিশ ভাই? গুলি? আরিশের পেট থেকে গল গলিয়ে রক্ত বের হতে দেখে আয়ান দৌড়ে ওর কাছে এসে চেঁচিয়ে বলল, আর ইউ রাবিশ, তুমি কি করলে এটা? পাগলও তো নিজের ভালো বোঝে। তুমি তুমি একটা উন্মাদ। তুমি তুমি আয়ানের কথার মাঝে আরিশ পেট চেপে বসে পড়তেই আয়ান ঘাবড়িয়ে গিয়ে বলল, ভাই আমার কষ্ট হচ্ছে, এখন হসপিটাল নিয়ে যাব, চলো। বলে আরিশকে উঠাতে নিলে আরিশ ওর হাত ধরে বলল, তোকে কি বলেছি? ভাই এখন কথা বলার সময় নয়। আমার বউকে কল কর। শ্বাস উঠাতে উঠাতে কথাটা বলল। ভাই কলটা কর আয়ান। আয়ান আরিশের চোখ থেকে কষ্টে পানি বের হতে দেখে দিক কুল না পেয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে বাড়ির লাইনে ফোন দিতেই যুথি বসার ঘরে বসে থাকায় উঠে ফোনটা কানে ধরতেই আয়ান ভাঙা কণ্ঠে বলল, হ্যাঁ হ্যালো। আয়ানের কণ্ঠ এমন অদ্ভুতভাবে শুনে যুথি বলল, আয়ান ভাই। বনু, আরিশ ভাই গুলি করেছে। মানে? আয়ান ঠিক মতো বলতে না পারায় আরিশ ওকে কোনোরকম শ্বাস তুলতে তুলতে বলল, বল আরিশ ভাইকে কারা যেন গুলি করেছে। আয়ান আরিশের কথা মতো যুথিকে কথাটা বলতেই যুথি অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলছো তুমি? মিথ্যা বলছো কেন, তাই না? বনু, বড় আব্বুকে বল তাড়াতাড়ি আসতে। ভাইয়ের অনেক ব্লিডিং হচ্ছে। এরকম ব্লিডিং হলে ভাই হয়তো বাঁচবে। ব্যাস যুধির আর শোনা হলো না। ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে যেতেই ভুবন কাঁপানো চিৎকার করে উঠে কান্না করে বলল, আরিশ ভাই, আপনার কিছু হবে না। আপনার মৌ এক্ষুনি আপনার কাছে চলে আসছে। বসার ঘর থেকে যুথির এমন চিৎকার সাথে কান্নার শব্দ শুনে সবাই বসার ঘরে আসতেই যুথির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সানজিদা খান ভ্রু কুঁচকে ওর পাশে বসে বললেন, কি হয়েছে মৌ? মা, আরিশ ভাই আমার স্বামী। ওর কান্নার রেশ এতটাই ক্রমশই বাড়ছিল যার দরুন কথাটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। যুথিকে এভাবে কাঁদতে দেখে সানজিদা খান পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে ফোনটা কানে ধরতেই উনিও স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়েন। মুহূর্তেই খান মহলে নিয়ে আসে ভারী নিস্তব্ধতা। কারো যেন বিশ্বাস হওয়ার মতো না। সবার চোখেই জল এসে ভিড় করেছে। সেই অনেক আগেই সবার এমন নীরবতার মধ্যে যুথি চিৎকার করে কেঁদে উঠে সাফওয়ান খানের কাছে এসে ওনার হাত ধরে বলল, আব্বু, আমাকে নিয়ে চলো তোমার ছেলের কাছে। তোমার ছেলের আমাকে প্রয়োজন। নিশ্চয়ই ওনার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আব্বু, চলো, আমাকে নিয়ে চলো। যুথিকে পাগলের মতো বিহেভিয়ার করতে দেখে ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রেখে বলল, এই তো মা, আমরা যাব। আয়নের থেকে লোকেশনটা নিয়ে আমরা এক্ষুনি যাব। সাফওয়ান খান আয়ানকে কল করতেই আয়ান জায়গার লোকেশন পাঠিয়ে বলল, বড় আব্বু, আমি ভাইকে হসপিটালে নিয়ে নিচ্ছি, তুমি সেখানেই আসো। উনি আয়নের থেকে লোকেশন নিয়ে চটজলদি গাড়ি বের করে লোকেশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতেই গাড়ি থামানোর সাথে সাথে যদি গাড়ির দরজা খুলে দৌড়ে আসতে নিলে এতক্ষণ চিৎকার করে কান্নার জন্য হঠাৎ করেই মাথাটা ঘুরে গেল। কেমন ঝাপসা হতে লাগলো। পরক্ষণেই যুথি পড়ে যেতে নিলে রাদীপ পেছন থেকে যুথিকে ধরে দাঁড় করিয়ে বলল, সাবধানে। যুথির মাথার চক্করটা ছেড়ে যেতেই রাদীপের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে চিৎকার করে বলল, কোথায় আপনি? এই দেখুন, আপনার মৌ চলে এসছে।
বলে পাশে তাকাতেই দেখে আয়ান চুপ করে মাথা নিচু করে বসে আছে। জুথি আয়ানকে দেখা মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে ওর পায়ের কাছে বসে বলল, আয়ান ভাই, আমার আরিশ ভাই কোথায়? আমাকে নিয়ে চলো তার কাছে। অতিরিক্ত কান্নার ফলে জুথির নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। হয়তো আর কিছুক্ষণ এমন কান্না করলে সেন্সলেস হয়ে যেতে পারে। জুথি যখন অধিক ব্যস্ত হয়ে আয়ানকে বারবার জিজ্ঞেস করছিল তার আরিশ ভাই কোথায়, তখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসতেই জুথি ওনার কোনো কথা না শুনেই দৌড়ে ভেতরে গিয়ে আরিশের পাশে বসে ওর গালে হাত রেখে বলল, আরিশ ভাই, এই যে আমি চলে এসেছি, কথা বলুন, আমাকে বলুন কে আপনাকে গুলি করেছে। আমি তাকে ছাড়বো না, তাকেও আমি গুলি করে দিব। আরিশ ভাই। আরিশ কোনো সারা শব্দ করছে না দেখে জুথি আবারও ফুপিয়ে কান্না করতে করতে বলল, সরি, খুব করে সরি। তখন ওভাবে না বললে আপনি তো বাইরে আসতেন না, আর কেউ আপনাকে গুলিও করতে পারতো না। এখন কথা বলুন, আর কখনো আপনাকে ফিরিয়ে দিব না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? তাহলে কথা কেন বলছেন না? এখন কিন্তু আমি কাঁদবো, খুব করে কাঁদবো, প্লিজ কথা বলুন। আরিশ কোনো কথাই বলছে না দেখে জুথি আরিশের হাতটা জড়িয়ে ফুপিয়ে বলল, আপনি রাগ করুন না, রাগ করে আমাকে মারুন, থাপ্পড় মারুন, রুমবন্দি করে রাখুন, কষ্ট দিন, ব্যথা দিন, তবুও চোখটা খুলুন না। আমি অভিমান করব না, আপনাকে ইগনোর করব না, সত্যি বলছি, চোখটা খুলুন না। তখনও জুথি আরিশের কোনো রেসপন্স না পেয়ে নেতিয়ে গিয়ে আরিশের বুকের উপর পড়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই, চোখটা খুলুন না। এই দেখুন, আপনার মৌ চলে এসেছে। আপনার মৌ আর কখনো অভিমান করবে না তো আপনার ওপর। তবুও চোখটা খুলুন না প্লিজ, আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছাড়া। আপনি জানেন না আপনার মৌয়ের শ্বাস নিতে কষ্ট হয়? তাহলে আপনি কেন আমায় কাঁদাচ্ছেন? ও আরিশ ভাই, চোখটা খুলুন। আমি আর কোনো দিন আপনার অবাধ্য হব না, আপনার বাধ্য বউয়ের মতো সব কিছু শুনবো। তবু আমাকে এভাবে ফেলে রেখে যাবেন না, আমি বাঁচতে পারবো না। আপনি বিন, প্লিজ প্লিজ প্লিজ, চোখটা খুলো। ব্যাস বাকি কথাটুকু আর বলা হলো না জুথির। তার আগেই নিস্তেজ হয়ে সেন্স হারিয়ে ফেলল। তখন ডক্টর বের হতেই খানবাড়ির সবাই ডক্টরের কাছে এগিয়ে ডক্টরকে জিজ্ঞেস করে বললেন, ডক্টর, আমার ছেলে কথা বলছেন না কেন ডক্টর? ওনাদের এমন ফ্যাকাশে চুপসে যাওয়া মুখ দেখে ডক্টর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে ওনাদের বুঝিয়ে বলার জন্য বললেন, দেখুন, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু পেশেন্টের শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছে, যা ধরুন আমরা এখনও সিউরিটি দিয়ে বলতে পারছি না ওনার জ্ঞান আসবে কি না। মানে কি বলতে চাইছেন আপনি? যদি 4 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসে তাহলে ধরে নিতে হবে শি ইজ ইন অফ কোমা।